চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। থিওরি অফ নাম্বারসের থিওরি অফ ডিভাইসিবিলিটি চ্যাপ্টার। থিওরি অফ ডিভাইসিবিলিটি চ্যাপ্টারটির দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আজকের লেকচারে আমরা একটি থিওরি নিয়ে আলাপ করতে চাই। সেই থিওরির নামকরণটা হলো ফান্ডামেন্টাল থিওরেম ইন অ্যারিথমেটিক। আমরা তাকে ফান্ডামেন্টাল থিওরেম ইন অ্যারিথমেটিক হিসেবে অবহিত করি, অথবা ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, যে কোনো একটি নামে আমরা তাকে অবহিত করি। কিন্তু থিওরিটা কিন্তু একটাই থিওরি, হ্যাঁ, ফান্ডামেন্টাল থিওরেম ইন অ্যারিথমেটিক অথবা ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম। আমরা একটু দেখতে চাই যে এই থিওরিটা আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে। এই থিওরিটা আমাদেরকে বলতে চাচ্ছে, তো যে কোনো ন্যাচারাল নাম্বার n গ্রেটার দেন 1, যে কোনো একটি ন্যাচারাল নাম্বার n গ্রেটার দেন 1, যে কোনো ন্যাচারাল নাম্বার n গ্রেটার দেন 1 কে তুমি এক্সপ্রেস করতে পারো, প্রকাশ করতে পারো, ক্যান বি এক্সপ্রেসড, তাকে প্রকাশ করতে পারো কিভাবে? অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম ভেক্টরস, অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস। কেমন? যেমন তুমি 6 কে তুমি 2 ইন্টু 2 গুণন 3, এই যে 6 কে তুমি 2 এবং 3 এর গুণফল রূপে তুমি প্রকাশ করতে পারো। এখন আমরা সাথে আরেকটা কথা এখানে বলা আছে, ইন ওয়ান এন্ড অনলি ওয়ান ওয়ে, কেবলমাত্র এক উপায়ে। তো এই এক উপায়টা কি? যে 6-এর প্রকাশকটা অবশ্যই কেমন হবে? ইউনিক হবে। কাজের কোনো পর্যায়ে 6 কিন্তু কখনো 2 ইন্টু 5 হবে না, 6 কিন্তু অবশ্যই 2 ইন্টু 3 হবে। তাহলে 6-কে শুধুমাত্র 2 ইন্টু 2 এবং 3 এর গুণফল রূপে তুমি শুধুমাত্র প্রকাশ করতে পারো। সো এই কথাটাকে আমরা ইউনিক এক্সপ্রেশন বলতে চাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এটার প্রমাণে যাই, তাহলে আমরা দেখবো যে আমাদের সামনে প্রথমেই তাহলে কি দেওয়া হবে? আমাদের সামনে প্রথমেই আসলে একটা ন্যাচারাল নাম্বার দেওয়া হবে। ওকে, আমাদের সামনে প্রথমেই একটা ন্যাচারাল নাম্বার তোমার সামনে দিয়ে দেওয়া হবে, ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারটাকে আসলে আমি কিভাবে প্রকাশ করতে চাই? কতগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্ট রূপে, কতগুলো প্রাইম নাম্বারের গুণফল রূপে। তাহলে আমি প্রথম অংশে দেখতে চাই এই ন্যাচারাল নাম্বারটাই আমার সামনে কি আকারে আসবে। যে একটা ন্যাচারাল নাম্বার আসলে দুই ভাবে ন্যাচারাল নাম্বারগুলো বিভক্ত থাকে। কিভাবে বিভক্ত থাকে? দুইভাবে, যে তারা হয় আইদার প্রাইম হয়, ওই সংখ্যাগুলো হয় মৌলিক সংখ্যা হয়, অথবা সংখ্যাগুলো যৌগিক সংখ্যা হয়। তাহলে কেমন হয়? ইট ইজ আইদার প্রাইম, হয় প্রাইম হবে, অথবা যৌগিক হবে, অথবা কেমন হবে? কম্পোজিট। আচ্ছা, এখন n হবে কেমন? n হবে p প্রাইম, অথবা n হবে কেমন? n হবে c, হলো কম্পোজিট। আচ্ছা, যদি প্রাইম হয়, আমরা উদাহরণস্বরূপ যদি একটা 3 দেখি প্রাইম নাম্বার, তাহলে তো প্রাইম নাম্বার ইকুয়াল টু প্রাইম নাম্বার 3 ইকুয়াল টু 3। এর মানে হলো যে একটা প্রাইম নাম্বার তো একটা প্রাইম নাম্বারের আকারেই প্রকাশযোগ্য। ওকে, তো এখানে আসলে প্রমাণ করার কিছু নাই, কারণ আমরা প্রমাণ করতেই চাচ্ছি যে একটা ন্যাচারাল নাম্বারকে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল রূপে প্রকাশ করা যাবে। তাহলে 3-কে তো তুমি 3 আকারেই লিখবে, অতএব 3 তো একটা প্রাইম নাম্বার আকারেই প্রকাশ করা যায়। অর্থাৎ প্রত্যেক প্রাইম নাম্বারই আসলে প্রাইম নাম্বার আকারেই প্রকাশযোগ্য। অর্থাৎ এখানে আসলে আমাদের থিওরিতে প্রমাণের কিছু নাই। তাহলে কোন অংশ নিয়ে আমাদের কাজ? আমাদের কাজ হলো যদি ওই নাম্বারটা আসলে কম্পোজিট হয়, যৌগিক হয়। ওকে, হোয়াট ইজ কম্পোজিট নাম্বার? তো যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য আরেকটি সংখ্যা দ্বারা যদি, কমপক্ষে আরেকটি সংখ্যা দ্বারা যদি তুমি ভাগ করতে পারো, তাহলে আমরা একটু দেখতে চাই। যেমন আমাদের কম্পোজিট নাম্বারের উদাহরণ হিসেবে 6-কে যদি তুমি দেখো, তাহলে 1 এবং 6 ব্যতীত আরেকটি সংখ্যা তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, তাহলে 6টা কি ধরনের সংখ্যা? কম্পোজিট নাম্বার। তাহলে 2 ইন্টু কত হয়? 3 হয়। এখন আমরা একটু থিওরির ভাষায় একটু বলতে চাই, n যদি কম্পোজিট হয়, তাহলে কম্পোজিট নাম্বারে দেখো, n যদি কম্পোজিট হয়, তাহলে কম্পোজিটের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে তার একটি স্মলেস্ট প্রাইম ডিভিজর আছে। কি আছে? স্মলেস্ট প্রাইম ডিভিজর। তুমি যদি 6 এর দিকে খেয়াল করো, 6 ইকুয়াল টু কত হয়? 2 ইন্টু 3। ওকে, তাহলে আমরা কাকে নিচ্ছি? 2-কে। আমরা কাকে নিচ্ছি? 2-কে, স্মলেস্ট প্রাইম ডিভিজর, নট 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা n কে আসলে কিভাবে প্রকাশ করব? n কে আমরা প্রকাশ করব, যেহেতু n কম্পোজিট, তাহলে তার একটা স্মলেস্ট প্রাইম ডিভিজর আছে, সেটা হলো p1, আর সাথে একটা গুণ থাকবে তার যে ভাগফল, সেটাকে আমরা বলতে চাচ্ছি কত? n1। তাহলে n ইকুয়াল টু p1 n1। তো তুমি যদি এটাকে একটু মানে ইস্যুটা যদি আবার একটু ক্লিয়ার হতে চাও, তাহলে আমি n কে আসলে তুমি ভাগ দিচ্ছ একটা স্মলেস্ট প্রাইম ডিভিজর p1 দ্বারা, তার উত্তর আসতেছে n1, আর তাহলে এটা মিলে যাচ্ছে এবং তুমি বলতে চাচ্ছ 0। এর মানে হলো n ইকুয়াল টু এই দুইটার গুণফল।
n1 আর p1 এর গুণফল, তাহলে n = p1 n1। তাহলে দেখো এই n কে p1 এবং n1 এর গুণফল রূপে তুমি প্রকাশ করলে, কিন্তু উভয়টাই মৌলিক কিনা এখনো তুমি বলতে পারো না, কারণ p1টা মৌলিক এটা তুমি নিশ্চিত করেছো, কিন্তু n1টা মৌলিক কিনা এটা এখনো আমরা নিশ্চিত করতে পারি নাই। তাহলে থিওরির এই অংশে আমরা কথাটা এইভাবে বলতে পারি, দেখো n1টা যদি প্রাইম হয় তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট যে n = p1 n1, দুইটা মৌলিক সংখ্যার গুণফল রূপে তুমি প্রকাশ করে ফেললে আমাদের প্রমাণটা কেমন হয়ে গেল, থিওরেমটা এস্টাবলিশড হয়ে গেল। তাহলে আমরা প্রথম অংশে বললাম n1টা প্রাইম, সেম বিপরীত লজিক দিব, n1 যে সবসময় প্রাইম হবে এমন তো না, n1 কেমন হতে পারে, n1 কম্পোজিট হতে পারে। চলো আমরা তাহলে ওই অংশটা দেখি। n1 যদি কম্পোজিট হয় তাহলে কি ঘটনাটা ঘটবে, এই যে n1টা যদি কম্পোজিট হয়, ওকে, n1 যদি কম্পোজিট হয় তাহলে তুমি দেখতে পারো যে n1 এর আরেকটু স্মলেস্ট প্রাইম ডিভিজর আছে। তাহলে এই n1 এর স্মলেস্ট প্রাইম ডিভিজরটা আমরা ধরলাম কত, p2, আমরা ধরলাম কত, p2। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, n = আমাদের ছিল p1 n1, এটা আমাদের ছিল। আর এখন তুমি n1 কে কম্পোজিট বলতে চাচ্ছ, n1 কে কম্পোজিট বললে তুমি তাহলে n1 এর আরেকটা স্মলেস্ট প্রাইম ডিভিজর পেলা, সেটা হলো কত, p2, তাহলে তুমি পেলা হলো n2। তাহলে দেখো এইটা আর আমাদের এই কথাটা তাহলে আমরা ক্লিয়ার করে ফেললাম যে সেম লজিকে n1টা যদি প্রাইম হয় তাহলে প্রমাণ কমপ্লিট, কিন্তু n1 যদি প্রাইম না হয়ে কম্পোজিট হয় তাহলে কম্পোজিট নাম্বারের সংজ্ঞা অনুসারে আমরা বলবো তার একটা স্মলেস্ট প্রাইম ডিভিজর আছে। আর এই স্মলেস্ট প্রাইম ডিভিজরটাকে আমরা p2 যদি ধরি তাহলে আমরা n1 কে লিখতে পারি p2 n2, আর ওভারঅল n এর অ্যাব্রিভিয়েশনটা হয়ে যাচ্ছে p1 p2 n2। আচ্ছা, এখন আমাদের সেম লজিকটা আবার আমরা বলবো, আমরা যদি একটু ডিফারেন্টালি ইউজ করি, আমরা যদি সেম লজিকটা আবার বলি যে n2টা কেমন, n2টা যদি প্রাইম হয় দেন দেয়ার ইজ নাথিং টু প্রুভ, ওকে, মানে প্রমাণ কমপ্লিট যে n কে p1 p2 আর n2 ইজ এ প্রাইম, তাহলে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে তুমি প্রকাশ করে ফেললে। আর যদি n2টা প্রাইম না হয় তাহলে এটা কেমন হবে, কম্পোজিট হবে। আর কম্পোজিট যদি হয় আবারও সেম লজিক তুমি দিবে যে তার একটা স্মলেস্ট প্রাইম ডিভিজর আছে, তাহলে তুমি তাকে আবার ভাঙতে পারবে। ওকে, তাহলে এই প্রসেসে তুমি কন্টিনিউ যদি করো তাহলে আমরা কি পাই, চলো আমরা সেটা একটু দেখি। আমরা যদি এই সেম লজিকে চলতে থাকি তাহলে দেখো আমরা n এর মানটা আমরা কি পাই, p1 p2 p3 n3, তারপরের স্টেপে পাই p1 p2 p3 n4, এবং সর্বশেষ স্টেপে আমরা পাই p1 p2 p3 pr-1 nr-1। ওকে, তাহলে আমরা কিন্তু এখন আমাদের যেটা টার্গেট, এই nr-1 নিয়ে আমাদের সমস্যা। এই nr-1 কোনটা, আমরা যদি একটু ডিফারেন্টলি ইউজ করে দিই, এই nr-1, এই nr-1টা কেমন, এই nr-1টা কি প্রাইম কিনা, যদি প্রাইম হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয় যে p1 প্রাইম p2 প্রাইম p3 প্রাইম pr-1 প্রাইম, শুধুমাত্র nr-1টা কেমন। তো এই nr-1টা কি প্রাইম কিনা, তাহলে আমরা কিভাবে এই nr-1কে প্রাইম প্রমাণ করব, এটাই হলো এখনকার চ্যালেঞ্জ। তো চলো আমরা দেখি, আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি তোমাকে ইস্যুটা আমরা বোঝাতে পারি তাহলে তুমি বুঝতে পারবে যে এই nr-1টা আসলে কেমন হবে। উদাহরণটা যদি একটু খেয়াল করো যে 24, আমরা 24 নিয়ে যদি একটু কথা বলি, দেখো 24 নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো তুমি 2 আর এটা হলো তোমার কত, এটা হলো তোমার 12, যদি তুমি 2 ইন্টু আবার 12কে যদি তুমি ভাঙো তাহলে 2 ইন্টু 6, যদি এবার তুমি 2 ইন্টু 6কে ভাঙলে 2 ইন্টু 3, তাহলে আমি একটু চাচ্ছি যে এখানে n কত আমাদের, এখানে n হলো 24, এখানে 12 কি, তাহলে 12 হলো আমাদের n1, এখানে 6 কি আমাদের n2, এখানে 3 কি আমাদের n3, এই 3 কি আমাদের n3। যেহেতু আমরা একটা ফিক্সড সংখ্যা নিয়েছি তাহলে এখানে আমাদের n3-তে আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, এখন আর এগুলো আমরা একটু চিনে রাখি, কারণ আমাদের পূর্ববর্তী অংশে একটা রিলেশন ছিল, আমরা ওই রিলেশনটার একটু ব্যাখ্যা দিয়ে দিতে চাই। p1 p2, এটা হলো আমাদের p3, এটা হলো আমাদের p3, এই 3 হলো আমাদের p কত, p হলো আমাদের p4। এখন তুমি যদি একটু খেয়াল করো যে
এই যে এন আর মাইনাস ওয়ান, এই যে তিনটা আমাদের এই বর্তমান উদাহরণে এন আর মাইনাস ওয়ান, এটা কি বর্তমান উদাহরণে এন আর মাইনাস ওয়ান সর্বশেষটা। তো এই এন আর মাইনাস ওয়ান ইভিডেন্টলি একটা প্রাইম নাম্বার হবে। কেন প্রাইম নাম্বার হবে? আমরা বলতে চাচ্ছি যে এন ওয়ান, এন টু, এন থ্রি, এন আর মাইনাস ওয়ান ইজ এ ডিক্রিজিং সিকোয়েন্স। একটা সিকোয়েন্স, একটা পর্যায়ক্রমিক সিকোয়েন্স, এটা ডিক্রিজিং, যে বড় থেকে ছোট হচ্ছে। দেখো প্রথমে কত ছিল, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে তুমি দেখবে এটা ছিল কত, এটা ছিল কত 12, প্রথমে ছিল এটা 12, 24কে 2 দ্বারা ভাগ করার ফলে এন ছোট হয়ে 12 হয়েছে, 12 পরে আবার 12কে ভাঙার ফলে এন টু হয়েছে 6, এবং সর্বশেষ তুমি পেয়েছো কত 3। এইটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা কোথায় গিয়ে শেষ হলো? একটা প্রাইম নাম্বারে। এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা কোথায় গিয়ে শেষ হলো? হুইচ মাস্ট বি ইন্ড ইন প্রাইম, একটা প্রাইম নাম্বারে গিয়ে এটা শেষ হবে। তাহলে যে কোনো ডিক্রিজিং সিকোয়েন্স আমরা কোথায় গিয়ে শেষ পাবো? সেটা একটা প্রাইম নাম্বারে গিয়ে শেষ পাবো। এই লজিকে আমরা বলতে পারি যে আমাদের এন আর মাইনাস ওয়ান একটা প্রাইম নাম্বার। এন আর মাইনাস ওয়ান কেমন নাম্বার? আমরা একটা প্রাইম নাম্বার পেয়ে গেলাম, PRIM। ওকে, আমরা একটা প্রাইম নাম্বার পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের থিওরিটা কমপ্লিট হয়ে গেল যে এনকে আমরা কিভাবে প্রকাশ করলাম, কতগুলো প্রাইম নাম্বারের গুণফল রূপে আমরা প্রকাশ করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন এই এন আর মাইনাস ওয়ান যেহেতু প্রাইম নাম্বার আমরা বলতেছি, তো তার একটা নামকরণ আমরা পরবর্তী অংশে করে ফেলবো। এটার নাম আমরা দিয়ে ফেললাম PR। এটার নাম আমরা দিয়ে দিব কত? PR। ওকে, তো আমরা এই অংশে এই N1, N2, N3 এদের একটা সম্পর্ক আমরা উপরের পাতায় বোধহয় আমরা লিখেছিলাম, ওইটা আমরা একটু ক্লিয়ার করে দিতে চাই যে N1, N2, N3 এর সম্পর্কটা কেমন হবে, এবং P1, P2, P3 সম্পর্কগুলো কেমন হবে। থিওরির কোনো না কোনো অংশে এটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, দেখো তো আমরা যদি একটু লাল কালি ব্যবহার করি তাহলে আমাদের সুবিধা হবে। লাল কালি, ওকে, লাল কালি একটু ব্যবহার করো। তাহলে তুমি দেখো N1টা কেমন বড়, তাহলে N1 বড় হবে কার থেকে? কার থেকে বড় হবে? N2 থেকে। তো N2 থেকে আবার N2 কার থেকে বড় হবে? N2 বড় হবে N3 থেকে। এই সিকোয়েন্সটা যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, আর আমাদের এই সংখ্যাগুলো সব কার মধ্যে হবে? 1 থেকে, আমাদের বর্তমান উদাহরণ যদি আমরা খেয়াল করি 1 থেকে 24-এর মধ্যে হবে, এবং আমরা যদি থিওরি খেয়াল করি তাহলে এটা হবে 1 থেকে n এর মধ্যে, 1 থেকে n এর মধ্যে। আর P1, P2, P3, P4 এই চারটার ভিতরে যদি একটা সম্পর্ক আমরা যদি তৈরি করতে চাই, তাহলে আমরা ধরো দুটোর মধ্যেই যদি আমি তোমাকে সম্পর্কগুলো যদি একটু দেখাই, যে P1 থেকে P2 কেমন হবে? P1টা হবে স্মলেস্ট প্রাইম ডিভিজর, স্মলেস্ট। তাহলে P1 যদি স্মলেস্ট হয় তাহলে P2টা নিশ্চিতভাবেই বড় হবে। তবে এখানে আমরা একটু একটা ইকুয়াল টু সিম্বল দিতে চাই, যেহেতু থিওরি মাত্র ডেভেলপ করতেছে। এক্ষেত্রে বলতে পারি, যেমন 24-এর ক্ষেত্রে একটু খেয়াল করো, এই 2 P1, এই 2 P2, এই 2 P3 এরা পরস্পর কেমন হয়ে গেছে? সমান হয়ে গেছে। তো সঙ্গত কারণে তুমি এখানে একটা ইকুয়াল টু চিহ্ন তুমি ইউজ করবে। P3ও আমি লিখে দিলাম, লেস দেন অর ইকুয়াল টু, এখানে আমরা P4টাও আমরা লিখে দিলাম। ওকে, তাহলে যদি P1, P2, P3, P4 বা তার চেয়ে বেশি কোনো সম্পর্ক তুমি দেখাতে চাও তাহলে তুমি অবশ্যই লেস দেনের সাথে একটা ইকুয়াল টু সিম্বল তুমি দিয়ে নিবে। তো চলো আমরা পরবর্তী অংশে যদি যাই, পরবর্তী অংশে আমরা যে কাজটা করতে চাচ্ছি যে জাস্ট ওই NR-1 এর একটা নামকরণ আমরা বলছিলাম যেটা আমরা PR করে ফেলতে চাই। PR যদি করে ফেলতে চাই, এবং আমরা তোমাকে দেখিয়েছি যে n = P1, P2, PR-1, আর তাহলে NR-1 এর বদলে তুমি PRটা লিখে ফেললে এই আমাদের থিওরি কমপ্লিট হয়ে গেল। আমরা P1, P2, P3 এর মধ্যে একটা সম্পর্ক আমরা তোমাকে দেখিয়ে দিয়েছি যে P1 থেকে P2 বড় হবে, P2 থেকে P3 বড় হবে, এবং P3 থেকে ডট ডট সর্বোচ্চটা হবে PR। এবং আমরা এই মুহূর্তে ইকুয়াল টু সিম্বল আমরা ইউজ করতে চাচ্ছি, কারণ আমরা 24-এর ক্ষেত্রে আমরা দেখেছি যে 3 টাইমস আসে, তাহলে P1, P2, P3 এই ক্ষেত্রে সমানও হতে পারে। ওকে, তাহলে এই কথাটাই আমরা এখানে একটু থিওরি আকারে লিখে দিব। দ্য প্রাইমস ইন ওয়ান আর নট ন্যাচারালি ডিস্টিংক্ট। যেমন 24-এর ক্ষেত্রে আমরা বলেছি যে 2টা 3 টাইমস আসে, এটাতে সবসময় ভিন্ন ভিন্ন আসবে এমন কোনো কথা নেই। উই অ্যারেঞ্জ দেম ইন ইনক্রিজিং অর্ডার। ওকে, আমরা তাকে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পরে এবং অ্যাসোসিয়েট সেটস অফ ইকুয়াল প্রাইমস ইনটু সিঙ্গেল ফ্যাক্টর। যে কথাটা আমরা বলতে চাই যে 24-এর ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে চাই 2 ইন্টু
2 × 3 এই তো ছিল আমাদের 24টা। তো 24কে আমরা যদি একই প্রাইম যেগুলো আছে এগুলোকে একসাথে যদি সিঙ্গেল ফ্যাক্টর আকারে যদি আমরা লিখে ফেলি তাহলে 2 ইন্টু আমরা কত লিখতে পারি 3। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু বলেছি থিওরিটা এখানে কমপ্লিট। এই কমপ্লিটটাকে আমরা একটু সাজিয়ে লিখতে চাই। যদি P1 P2 P3 P4 এগুলো কোনোগুলো যদি একরকম আসে তাহলে তাকে একটা সিঙ্গেল ফ্যাক্টর আকারে যদি লিখে ফেলি তাহলে আমরা নতুন একটা ফরম্যাট পাই। সেই ফরম্যাটটা হলো P1 আলফা 1 পাওয়ার আলফা 1টা কেমন পাওয়ার P2 আলফা 2 P3 আলফা 3 PI আলফা I। আমরা তাহলে এই ফরম্যাটেও আমরা তাকে লিখতে পারি। মজার ব্যাপার হলো যে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা I এই যে পাওয়ারগুলো সবসময় কেমন হবে গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন কেমন হবে 0 হবে। এখানে যে কথাটা আমি খুব স্পষ্ট করে উল্লেখ করতে চাই, এখানে আমরা P1 P2 যে সম্পর্ক দিয়েছিলাম এখানে একটা ইকুয়াল টু দেওয়ার জন্য, কিন্তু এই n এর মধ্যে কিন্তু তুমি সেই সম্পর্কতে ইকুয়াল টু আনতে পারবে না, কারণ একই রকমগুলো কিন্তু তুমি পাওয়ার আকারে লিখে ফেলেছো। একই রকমগুলো তুমি কি আকারে লিখে ফেলেছো পাওয়ার আকারে লিখে ফেলেছো। সঙ্গত কারণে এখানে P1 থেকে P2 সবসময় বড় হবে। এই কথাটা একটু বলে দিতে চাই যে P1 সবসময় P2 থেকে ছোট হবে বা P2 সবসময় কেমন হবে বড় হবে। যেমন তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের P1 হলো 2, দিস ইজ হলো P1, আর এই 3টা হলো আমাদের P2। তাহলে P2টা কেমন বড় আর P1টা কেমন ছোট, কারণ আমরা অর্ডারটাই তৈরি করেছি ইনক্রিজিং অর্ডারে ছোট থেকে বড়র দিকে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে তুমি এই অংশটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে এটা এখানে কিন্তু তুমি কোথাও ইকুয়াল টু চিহ্ন ইউজ করবে না। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটি কথা এখানে বলতে চাই, এই কথাটাও ইম্পর্টেন্ট, তোমরা একটু খেয়াল রেখো যে আমরা যখন প্রমাণ করেছি n ইকুয়াল টু P1 P2 আমরা কিন্তু আর এটা একটা কত PR, আর এখানে কিন্তু আমরা I ব্যবহার করেছি PI। এর মানে আমরা এটা বোঝাতে চাই যে P1 P2 PR এর মধ্যে কিছু কিছু এক হয়ে যাওয়াতে এটার নামকরণ আমরা পরিবর্তন করে ফেলছি। এর মানে হলো ধরো আমরা যদি উদাহরণ বলি যে এই তিনটা এক, যেমন 24-এর ক্ষেত্রে 2 2 2, এই তিনটি এক, তাহলে এই তিনটা যখন এক হবে তাহলে কিন্তু সে 2 কিউব হয়ে গেল। তাহলে কিন্তু তার এই আর যাকে তুমি আর বলতেছো আর যাকে তুমি আই বলতেছো, ঠিক আছে, এরা কিন্তু ডিফারেন্ট, ভিন্ন। ওকে, তাহলে P1 P2 P3 যদি এক হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য এলিমেন্টের নামও চেঞ্জ হয়ে যাবে। ওই চেঞ্জিং নামটাকেই আমরা PI বলতে চাচ্ছি। আশা করি তুমি ধরতে পারবে। আমরা যদি তারপরে যদি আমাদের আরেকটু কনফিউশন থাকে আমরা যদি একটু ক্লিয়ার করি 24 নিয়ে, ধরো এই 2 2, ওকে আমরা যদি একটু বলে দিই 2, সমস্যা নাই, একটু বলে দিলে আরও ক্লিয়ার থাকা যাবে 3। তাহলে তুমি একটু খেয়াল করো, এইটাকে তুমি 2 কিউব লিখার ফলে এটা 3 হয়ে গেছে। এখন কিন্তু তোমার 2 এর মান হলো P1, এটার নাম হলো কত, এটার মান হলো বা নামকরণ করছি P1, আর এটা কিন্তু এখানে কত ছিল, এটার নাম হয়ে গেছে কিন্তু কত P2। আর আগে কিন্তু এগুলোর নাম ছিল, একটার নাম ছিল P1, এটার নাম ছিল P2, এটার নাম ছিল P2, এটার নাম ছিল কত P3, আর এটার নাম ছিল কত P4। এই কথাটাই আমরা বলতে চাচ্ছি, এই যে P4, এই P4টা হয়ে গেছে কত P2। কি কারণে ওই P1 P2 P3 কে একত্রে লেখার কারণে। আশা করি তুমি ইস্যুটা ধরতে পেরেছো। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। থিওরির পরবর্তী অংশে আসলে আমরা প্রমাণ করতে চাই যে আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে তাদেরকে ইন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ওয়ে যে প্রকাশ করা যায়, তাদেরকে যে এককভাবে যে প্রকাশ করা যায়, এই অংশটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো যদি তাকে এককভাবে প্রকাশ করা না যায় তাহলে আরেকটা ভাবে আমরা তাকে প্রকাশ করে ফেললাম, Q1 Q2 Q3 QS। কাকে? সেই কিন্তু একই সংখ্যা n কে, সেই একই সংখ্যা কাকে, সেই একই সংখ্যা n কে। তাহলে n এর এখন কিন্তু আমরা দুইটা এক্সপ্রেশন পেলাম, যে n কে তুমি P1 P2 PR আকারেও তুমি প্রকাশ করতে পারো, আবার n কে তুমি Q1 Q2 QS আকারেও তুমি প্রকাশ করতে পারো, দুভাবে তুমি প্রকাশ করতে পারো। তাহলে যেহেতু একই সংখ্যার এক্সপ্রেশন, তাহলে 3 নম্বর ইকুয়েশন আমাকে এটা নিশ্চিত করতেছে যে একই সংখ্যা যেহেতু এক্সপ্রেশন, এটার মানও কত n আর এটার মানও কত n, তাহলে তারা উভয়টা সমান। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি যে উভয়টা আসলে সমান। এখন আমরা বলতে চাই যেহেতু 3 নম্বর ইকুয়েশন সত্য, তাহলে এদের মধ্যে কোনো একটি P1, এদের মধ্যে কোনো একটি অবশ্যই
এদের মধ্যে কোনো একটিকে নিঃশেষে ভাগ করতে পারে বলেই তো উভয়টা সমান হচ্ছে। আমরা এখানে আবার একটু মনে করে দিতে চাই যে আমাদের যে এক্সপ্রেশনটা আছে এই Q1 Q2 QS, এই যে এক্সপ্রেশনটা, এরা কিন্তু অবশ্যই প্রাইম ফ্যাক্টরস, এরাও কিন্তু প্রাইম ফ্যাক্টরস। মানে ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম আমাদেরকে যে বলছে যে ন্যাচারাল নাম্বারকে কতগুলো প্রাইম নাম্বারের গুণফলের উপর প্রকাশ করা যাবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা শুধু দেখতে চাচ্ছি যে এই এক্সপ্রেস করাটা কি ইউনিকলি না ডিফারেন্টভাবে প্রকাশ করা যায়। ওকে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জিনিস আসে। তাহলে আমরা মনে করতেছি এই একবার বলছি এনকে প্রকাশ করা যায় P1 P2 পিআর আকারে, এখন আমরা আরেকবার বলতে চাচ্ছি যে এনকে প্রকাশ করা যায় Q1 Q2 QS আকারে। বাট এইটা নিশ্চিত করতে চাচ্ছি যে এরা সকলেই কেমন সংখ্যা, এরা সকলেই থিওরি অনুসারে এরা সকলেই প্রাইম নাম্বার। ওকে, এখন আমরা একটু আসতে চাচ্ছি যে যেহেতু P1 P2 PR সমান Q1 Q2 QS, তাহলে আমরা খুব নিশ্চিত যে P1 দ্বারা অবশ্যই Q1 Q2 QS নিঃশেষে বিভাজ্য, না হলে 3 নাম্বার ইকুয়েশন লিখাই যায় না। ওকে, তাহলে আমরা লিখতে পারি P1 ডিভাইডস Q1 Q2 QS। এই কথাটা যদি তুমি একটু স্পষ্ট হতে চাও, আমরা এটাকে আমরা এভাবে স্পষ্ট করতে পারি যে ধরো আমি ছোট করে P1 P2 P3 নেই, আমরা কাজ করি ছোট করে P1 P2 P3 নেই আর Q1 Q2 Q3 নেই। তাহলে তুমি নিশ্চিত তুমি কি করতে পারো, ধরো আমি P1 লিখলাম আর এখানে লিখলাম Q1 Q2 Q3। ওকে, আচ্ছা, তো এখন তুমি বলতেছো যে P2 P3 একটা একটু যদি দেখিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, এই P2 P3-র সাথে যদি P1 যদি তুমি গুণ দাও, তাহলে তুমি আর এটা কার সমান হবে, Q1 Q2 Q3-র সমান হবে। এর মানে হলে এটা নিঃশেষে বিভাজ্য, মানে হলে শূন্য হবে, তাই তো? তাহলে তুমি বলতে পারো Q1 Q2 Q3 সমান P1 P2 P3। কখন বলতে পারো? তখনই বলতে পারো যখন P1 দ্বারা Q1 Q2 Q3 নিঃশেষে বিভাজ্য হয়। আশা করি তুমি সেটা ধরতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি P1 ডিভাইডস Q1 Q2, এখানে থিওরির কারণে QS আমরা লিখলাম। ওকে, তাহলে এই P1 প্রাইমটা নিশ্চিতভাবে, আমরা যদি একটু মুছে দিই বোঝার সুবিধার্থে, নিশ্চিতভাবে তুমি যদি তোমার এই কথা যদি সত্য হয় তাহলে এটা নিশ্চিতভাবে P1 যেহেতু একটা প্রাইম, P1 মাস্ট ডিভাইড অ্যাট লিস্ট ওয়ান অফ Q1 Q2 Q3 QS। যেহেতু P1 একটা প্রাইম নাম্বার, তাহলে তুমি নিশ্চিত ওই P1 প্রাইমটা এই Q1 Q2 Q3 QS এর মধ্যে কোনো একটাকে নিঃশেষে ভাগ করে ফেলে, এর মানে আমরা লেট করলাম যে না ফাইন, তাহলে P1-কে ধরলাম যে P1টা আসলে Q1-কেই ভাগ করে ফেলে, নিঃশেষে ভাগ করে ফেলে। ওকে, এখন এই P1টা যদি P1-কে নিঃশেষে ভাগ করে ফেলে, তাহলে প্রাইম নাম যে Q1টাও কিন্তু একটা প্রাইম, Q1টা একটা প্রাইম। তাহলে Q1-এর ডিভাইজারগুলো কি আছে? এক হলো 1 আর এক হলো Q1। এই দুটা ব্যতীত Q1-এর আর কোনো ডিভাইজার নাই, কারণ সে একটা প্রাইম সংখ্যা। তাহলে P1 যেহেতু Q1-কে নিঃশেষে ভাগ করে, তাহলে P1-এর মান হয় 1 হবে অথবা P1-এর মান Q1 হবে। এই দুটোর একটা হতে সে বাধ্য। তাহলে P1 সমান সমান 1 অথবা P1 সমান সমান Q1। এখন তুমি আমাকে বলো P1-এর মান কি কখনো 1 হবে? P1-এর মান কি কখনো 1 হবে না? P1-এর মান কখনোই 1 হবে না, কারণ P1 একটা প্রাইম সংখ্যা আর 1 কখনোই প্রাইম সংখ্যা না। অতএব P1-এর মান কখনোই 1 হবে না। তাহলে P1-এর মান কেমন হবে? তাহলে চলো আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাই। P1-এর মান আসলে হবে Q1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা ইস্যুটা যদি একটু দেখি। এই যে দেখো, আমরা এই পর্যন্ত আমরা সহজেই চলে আসলাম যে P1 আসলে কেমন হবে। P1 আসলে Q1-এর আসলে সমান হবে, এছাড়া আর কোনো বুদ্ধি নেই। কারণ P1 কখনো 1 হতে পারে না, কারণ সে একটা কি নাম্বার? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার সবসময় গ্রেটার দেন 1 হয়। তো এখন আমরা P1 Q1 যদি 3 নাম্বার ইকুয়েশনে P1 সমান সমান Q1 বসিয়ে দিই, তাহলে দেখো এই যে P1 আর এখানে Q1-এর বদলে আমি P1 লিখে ফেলছি। তাহলে এইটা আর এইটা যদি তুমি কেটে দাও, তাহলে P2 P3 PR Q2 Q3 QS। তো আশা করি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে P1 আউট হয়ে গেছে। সিমিলার আর্গুমেন্ট যদি আমরা দিই, যেহেতু এই দুটো সমান, তাহলে P2 দ্বারা Q2 QS এর কোনো একটি অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে।
এবং সেম লজিকে আমরা যদি সেম লজিক দিয়ে আমরা পৌঁছে দিতে পারি P2 সমান সমান কার সমান Q2 সমান। সেম আর্গুমেন্টে P3 সমান Q3 ব্যবহার করি, তাহলে P4 সমান Q4 ব্যবহার করি, তাহলে আমরা ফাইনালি আমরা পাই ইচ PI ইজ ইকুয়াল টু ইচ QI। প্রত্যেকটা PI, এখানে প্রত্যেকটা PI ইজ ইকুয়াল টু প্রত্যেকটা QI। এখন আমার প্রশ্ন হলো, আমার তো লাস্টের টার্মটা আছে আর, আর এখানে লাস্ট টার্মটা আছে এস, তাহলে PR আর QS, সো RRS এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে কি RRS সমান কিনা এটা আমাকে প্রমাণ করতে হবে, কারণ এর আগ পর্যন্ত যত টার্ম আছে সবগুলোই কিন্তু আমরা P1 সমান Q1, P2 সমান Q2, P3 সমান Q3 সমান হতে হবে। এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকতে হবে, এখানে যদি 3 থাকে এখানেও 3 থাকতে হবে। এদেরকে তুমি সমান বলতে পারো, কিন্তু এখানে যদি R থাকে আর এখানে যদি S থাকে তাহলে তো তুমি তাদেরকে সমান বলতে পারো না। তাহলে আমাদেরকে এই মুহূর্তে প্রমাণ করতে হবে R এবং S এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। চলো আমরা ওই প্রমাণের অংশে যাই। আলোচনার এই অংশে আমরা একটা কাজ করব, যে যেহেতু R এবং S সমান প্রমাণ করতে হবে, আমরা এক কাজ করি R গ্রেটার দেন S। আমরা বলি যে R বড়, S ছোট। S যদি ছোট হয় এর মানে হলো যত R এর যে সিকোয়েন্সটা আছে তার মধ্যে S-টা আছে, যেহেতু আরটা বড়, তাহলে P1, P2, P3, PS, তারপর PS+1 থেকে আমরা আস্তে আস্তে R এর কাছে পৌঁছবো, R এর মধ্যে S আছে। আর এখানে Q2, Q3 অ্যাজ ইউজুয়াল, Q1, Q2, Q3, QS অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম আমরা। আচ্ছা, এখন আমরা একটু আগেই প্রমাণ করছি P1 সমান Q1, P2 সমান Q2 এবং PS সমান QS, তাহলে এই অংশটা আমরা বাদ দিয়ে দিই। এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, তুমি তো বলতে পারো যে এইটা আর এইটা বাদ, তুমি Q3, Q2, Q1, P3, P2, P1 সব বাদ, শুধু মাঝে রয়ে যাচ্ছে এই অংশটা PS+1 থেকে PR পর্যন্ত তাদের গুণফল। তাহলে তুমি দেখো PS+1 থেকে PR এই পর্যন্ত গুণফল, আর বাকিদেরকে এখানেও তুমি কেটে দিতে পারো P1, P2, P3, PS পর্যন্ত উভয় পক্ষ থেকে তুমি কেটে দিলে। তাহলে তোমাকে আমি যদি একটা ডিফারেন্ট কালি দিয়ে দেখিয়ে দিই, তুমি যে কাজটা করবে PS+1 থেকে PR পর্যন্ত, এবং তাদের গুণফল সমান কত হবে, এটাই আমাদের ইস্যু। তাদের গুণফল সমান কত হবে? 1 হবে তাদের গুণফল, তাই না? PS+1, PS+2 ডট PR পর্যন্ত উভয় পক্ষ যদি ভাগ দিয়ে দাও সেম এলিমেন্ট দ্বারা, এই P1, P2, P3, PS দ্বারা যদি তুমি ভাগ দিয়ে দাও, তাহলে তুমি কত পাবে? তাহলে তুমি পাবে হলো 1। ওকে, যদি তুমি 1 পাও, এখান থেকে তুমি সিদ্ধান্ত দিচ্ছ যে কতগুলো প্রাইম, PS+1 কি নাম্বার? প্রাইম নাম্বার। PS+2 কি নাম্বার? প্রাইম নাম্বার। PR কি নাম্বার? প্রাইম নাম্বার। কতগুলো প্রাইম নাম্বারের গুণফল হলো 1, যেটা একেবারে ইম্পসিবল। বাট দিস ইজ ইম্পসিবল বিকজ ইচ অফ দ্য ফ্যাক্টরস অন দ্য লেফট হ্যান্ড সাইড বিং প্রাইম, কতগুলো প্রাইম নাম্বারের গুণফল কখনোই 1 হতে পারে না, কারণ প্রাইম নাম্বারগুলো একের চেয়ে বড় সংখ্যার গুণফল কি আর 1 হবে? কখনোই 1 হবে না। এটা কেমন হবে? গ্রেটার দেন 1 হবে। তাহলে এই যে একটা সিদ্ধান্তে আমরা আসলাম, কতগুলো, আমি যদি একটু মুছে একটু বলি, আমরা কিন্তু এই সিদ্ধান্ত দিয়ে ফেললাম। কি সিদ্ধান্ত দিলাম? যে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল 1 হচ্ছে, কিন্তু ইস্যুটা কি? ভুল। এটা কি ভুল? তাহলে কি কারণে এটা ভুল এসেছে? কারণ তুমি এখানে R গ্রেটার দেন S ধরেছিলে। R গ্রেটার দেন S ধরার কারণে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল তুমি আসলে কত পেয়েছো? 1 পেয়েছো। তাহলে R গ্রেটার দেন S ধরা তোমার ঠিক। আর ক্যানট গ্রেটার দেন S, এটা হতে পারে না। আর ক্যানট গ্রেটার দেন S, সিমিলারলি তুমি প্রমাণ করতে পারো যে S ক্যানট গ্রেটার দেন R, S ক্যানট গ্রেটার দেন R, এটাও হতে পারে না। তাহলে R গ্রেটার দেন S ও হতে পারে না, S গ্রেটার দেন আরও হতে পারে না। তাহলে কি হতে পারে? S আর R আসলে কেমন? S আর R আসলে হলো সমান। আশা করি তুমি বুঝতে পেরেছ, এবং এটাই আমাদের ইউনিকনেস প্রমাণ করার লাস্ট অংশ ছিল, যে R আর S সমান কিনা আমরা দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ।